আজকের আলোচনায় আমরা একটা নির্দিষ্ট বইয়ের গভীরে ডুব দেব। বইটা হলো বিএ শিক্ষাবিজ্ঞান পরিচয়, শিক্ষা দর্শন ও নীতি। এখন একটা পাঠ্য বই নিয়ে আলোচনা শোনার আগে অনেকেই হয়তো ভাবছেন, এটা কি ক্লাসের লেকচারের মতো বোরিং হবে? আমরা নিশ্চিত করছি একদমই না। কারণ আমরা দেখব কিভাবে একজন শিক্ষার্থীর ভেতরের সম্ভাবনাকে বের করার ধারণাটা হাজার হাজার বছর ধরে পাল্টেছে। মানে প্রাচীন ভারতের আশ্রম থেকে শুরু করে আজকের শিশুকেন্দ্রিক ক্লাসরুম পর্যন্ত। এই বইটা সেই যাত্রারই একটা রোডম্যাপ। যারা শিক্ষাবিজ্ঞান নিয়ে পড়ছেন বা নেট এসসেটের মতো পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, তাদের জন্য তো এটা দারুণ কাজের। কিন্তু বিষয়টা আসলে আমাদের সবার জন্যই, মানে বেশ আকর্ষণীয়। ঠিক তাই। এই বইটা শুধু কিছু তত্ত্বের তালিকা নয়, এটা আসলে একটা গল্পের মতো, যেখানে শিক্ষা কি, কেন এবং কিভাবে হওয়া উচিত সেই মৌলিক প্রশ্নগুলোর উত্তর খোঁজা হয়েছে। আমাদের আলোচনার উদ্দেশ্য হলো বইটির বিষয়বস্তু ঘেঁটে দেখা আর এর ভেতরের মূল ভাবনাগুলো বের করে আনা। আমরা বোঝার চেষ্টা করব কিভাবে শিক্ষার মৌলিক ধারণা, বিভিন্ন দার্শনিক তত্ত্ব আর মহান শিক্ষাবিদদের চিন্তাভাবনাগুলোকে একটা সুসংহত কাঠামোয় সাজানো হয়েছে। এর মাধ্যমে স্পষ্ট হবে কেন এটা শুধু একটা পাঠ্য বই নয়, বরং শিক্ষাকে বোঝার একটা চাবিকাঠি। চলুন তাহলে একেবারে গোড়া থেকে শুরু করা যাক। বইটা শুরুই হয়েছে শিক্ষা বা এডুকেশন শব্দটার অর্থ দিয়ে। এখানে একটা মজার ব্যাপার আছে। এডুকেশন শব্দটা এসছে ল্যাটিন এডুসেরে থেকে, যার মানে হলো ভেতর থেকে কিছু বের করে আনা। এটা কিন্তু মাথায় কিছু ঢোকানো নয়। এখানেই তো পুরো খেলার নিয়মটা পাল্টে যাচ্ছে। একদম। এই একটা শব্দই শিক্ষার দুটো সম্পূর্ণ ভিন্ন ধারণার জন্ম দেয়। একটা হলো সংকীর্ণ ধারণা, যেখানে শিক্ষা মানে শুধু স্কুলে গিয়ে কিছু তথ্য মুখস্থ করা আর পরীক্ষায় পাশ করা। ঠিক। আর অন্যটা হলো ব্যাপক ধারণা, যেখানে শিক্ষা একটা জীবনব্যাপী প্রক্রিয়া। বইতে স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত উক্তিটা ব্যবহার করা হয়েছে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। হ্যাঁ, মানুষের ভেতরে যে পূর্ণতা আগে থেকেই আছে তাকে প্রকাশ করাই হলো শিক্ষা। একদম। এখানে শিক্ষা মানে জ্ঞান চাপিয়ে দেওয়া নয়, বরং ভেতরের সম্ভাবনাকে বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া। তার মানে একজন শিক্ষক আসলে জ্ঞান দেন না, তিনি শুধু পথটা দেখান যাতে শিক্ষার্থী নিজের জ্ঞান নিজেই খুঁজে নিতে পারে। কিন্তু আধুনিক যুগে এই বড় বড় কথার প্রয়োগ কিভাবে হয়? বইতে কি এর কোনো দিশা দেওয়া আছে? হ্যাঁ, এখানেই ডিলের কমিশনের 4টি স্তম্ভের কথা আসে। বইটা খুব সহজ করে বুঝিয়ে দিয়েছে যে আধুনিক শিক্ষার লক্ষ্য 4টে: জানার জন্য শেখা, করার জন্য শেখা, একসঙ্গে থাকার জন্য শেখা, আর মানুষ হওয়ার জন্য শেখা। ঠিক। দেখুন, এখানে শুধু পুঁথিগত বিদ্যার কথা নেই। হাতে কলমে কাজ করা, সমাজে মিলেমিশে থাকা আর নিজের ব্যক্তিত্বকে বিকশিত করার কথাও সমান গুরুত্ব পেয়েছে। শিক্ষার লক্ষ্য বা কি শিখব তা তো বোঝা গেল, কিন্তু এই কাঠামোটা বাস্তবে কিভাবে কাজ করে, মানে কিভাবে শিখব? এখানেই তো পাঠ্যক্রম বা কারিকুলামের বিষয় আসে, তাই না? আর এই কারিকুলাম আর সিলেবাসের পার্থক্য নিয়ে আমরা অনেকেই বিভ্রান্ত হয়ে যাই। এটা একটা খুব সাধারণ ভুল, আর বইটা এই জায়গাটা খুব পরিষ্কার করে দিয়েছে। সহজ কথায় বললে, সিলেবাস হলো একটা রেস্টুরেন্টের মেনু কার্ড, যেখানে শুধু পদের তালিকা দেওয়া থাকে। আর কারিকুলাম হলো পুরো রেস্টুরেন্টের অভিজ্ঞতাটা, পরিবেশ, খাবার, পরিষেবা সবকিছু মিলিয়ে। আচ্ছা, তার মানে সিলেবাস হলো পাঠ্যক্রমের একটা ছোট্ট অংশ। একদম। পাঠ্যক্রমের মধ্যে ক্লাসের পড়া তো আছেই, তার সাথে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এমনকি এনসিসি বা এনএসএসের মতো কার্যক্রমও পড়ে। এগুলোর মাধ্যমে সামাজিক দায়িত্ববোধ বা দলবদ্ধভাবে কাজ করার মতো গুণ তৈরি হয়, যা শুধু বই পড়ে হয় না। তার মানে শিক্ষার ত্রিভুজের 3টে কোণ হল শিক্ষার্থী, শিক্ষক আর এই ব্যাপক কারিকুলাম। বইতে শিক্ষককে তো বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক বলা হয়েছে। এই ভূমিকাটা আজকের দিনে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? এটা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখন তো তথ্য ইন্টারনেটে সহজলভ্য। শিক্ষকের কাজ এখন আর শুধু তথ্য দেওয়া নয়, তার কাজ হলো সেই তথ্যের সমুদ্রে শিক্ষার্থীকে দিকনির্দেশনা দেওয়া, প্রশ্ন করতে শেখানো আর নৈতিকতার বোধ জাগিয়ে তোলা। তাই তিনি একাধারে বন্ধু, যিনি শিক্ষার্থীর পাশে থাকেন, দার্শনিক, যিনি চিন্তার খোরাক যোগান, এবং পথপ্রদর্শক, যিনি সঠিক পথ দেখান। শিক্ষার লক্ষ্য আর কাঠামো তো বুঝলাম,
কিন্তু এই কাঠামোর পেছনে চালিকা শক্তিটা কি? কোন ভাবনা বা দর্শন থেকে এই নিয়মগুলো তৈরি হয়? আমার মনে হয় এখানেই বইটির সবচেয়ে আকর্ষণীয় এবং গভীর অংশটা শুরু হচ্ছে, শিক্ষার দর্শন। একদম ঠিক জায়গায় ধরেছেন। যে কোনো শিক্ষা ব্যবস্থার পেছনে একটা দর্শন কাজ করে। বইটিতে প্রাচ্য ও পাশ্চাত্য দুই ধারার দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা আছে। ভারতীয় দর্শনের কথাই ধরুন, এখানে সাংখ্য, যোগ, ন্যায়, বেদান্ত, বৌদ্ধ, জৈন, মানে এমনকি চারবাক দর্শনের মতো বিভিন্ন চিন্তাধারার কথা বলা হয়েছে। এখানে একটা মজার বিষয় আছে। আমি যখন পড়ছিলাম দেখলাম একদিকে চারভাগ দর্শন বলছে যা চোখে দেখছি, যা ইন্দ্রিয় দিয়ে অনুভব করছি সেটাই সত্যি, মানে চরম বস্তুবাদী একটা ধারণা। আবার ঠিক তার পাশেই বেদান্ত দর্শন বলছে এই বস্তুজগৎ মায়া, আসল সত্য হলো ভেতরের আত্মোপলব্ধি। এই দুটো সম্পূর্ণ বিপরীতমুখী চিন্তা কিভাবে একটা ক্লাসরুমে প্রভাব ফেলতে পারে? চমৎকার প্রশ্ন। এই দ্বন্দ্বটাই ভারতীয় চিন্তার সৌন্দর্য, আর বইটা এটাই তুলে ধরেছে। ভাবুন, একটা ক্লাসরুমে চারবাক দর্শন বলবে হাতে কলমে বিজ্ঞান শেখো, পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ খোঁজো। অন্যদিকে বেদান্ত বলবে শুধু বিজ্ঞান নয়, নিজের মূল্যবোধ, নৈতিকতা আর আধ্যাত্মিকতার চর্চাও করতে হবে। একটা ভালো শিক্ষা ব্যবস্থা এই দুটোর মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করে। যেমন ধরুন যোগ দর্শন, যা শারীরিক ও মানসিক শৃঙ্খলার কথা বলে, সেটা কিন্তু আজকের দিনে মনোসংযোগ বা কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য সারা বিশ্বে গ্রহণ করা হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এই প্রাচীন দর্শনগুলো মোটেও অপ্রাসঙ্গিক নয়। একদমই না। আর পাশ্চাত্য দর্শনের ক্ষেত্রে বইটিতে ভাববাদ, বাস্তববাদ আর প্রয়োগবাদের কথা বলা হয়েছে। এই কঠিন শব্দগুলো সাধারণ মানুষের কাছে একটু ভয়ের কারণ হতে পারে। এগুলোকে সহজ করে কিভাবে বোঝা যায়? অবশ্যই। ভাববাদ বা আইডিয়ালিজম মনে করে আসল সত্য হলো ধারণা বা আইডিয়া, যা আমাদের মনের ভেতরে থাকে। তাই শিক্ষার লক্ষ্য হল শাশ্বত মূল্যবোধ, যেমন সত্য, শিব, সুন্দর, এগুলোকে জানা ও নিজের জীবনে প্রয়োগ করা। প্লেটো এর বড় প্রবক্তা ছিলেন, তাই না? হ্যাঁ। অন্যদিকে বাস্তববাদ বা রিয়েলিজম বলে আমাদের বাইরের বস্তুজগৎটাই আসল সত্য। তাই বিজ্ঞান, গণিত এই বিষয়গুলোর ওপর জোর দিতে হবে। আর সবচেয়ে আকর্ষণীয় হল প্রয়োগবাদ বা প্র্যাগম্যাটিজম, যার মূল কথা হল সত্য পরিবর্তনশীল, যা আজকের জন্য উপযোগী সেটাই সত্যি। লার্নিং বাই ডুইং বা হাতে কলমে শেখা। একদম, এটাই এর মূল মন্ত্র। কিন্তু এই প্রয়োগবাদের ধারণাটা কি আমাদের আজকের দিনের পুঁথিগত পরীক্ষাকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে পুরোপুরি খাপ খায়? স্কুলগুলো কি আদৌ শিক্ষার্থীদের এতটা স্বাধীনতা দিতে প্রস্তুত, মানে যেখানে তারা নিজেরাই পরীক্ষা নিরীক্ষা করে শিখবে? এটাই তো আসল চ্যালেঞ্জ। আমরা মুখে প্রয়োগবাদের কথা বললেও আমাদের বেশিরভাগ স্কুল, কলেজ এখনও ভাববাদ বা বাস্তবাদের কাঠামোতেই আটকে আছে, যেখানে একটা নির্দিষ্ট সিলেবাস শেষ করা আর পরীক্ষায় ভালো নম্বর পাওয়াই মূল লক্ষ্য। জন ডিউইর মতো প্রয়োগবাদী দার্শনিকরা ঠিক এই গতানুগতিক ব্যবস্থার বিরুদ্ধেই কথা বলেছিলেন। এই তুলনামূলক আলোচনাটা বইটা খুব ভালোভাবে করা আছে, যা নেট বা সেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রায় তো প্রশ্ন আসে জন ডিউই কোন দর্শনের প্রবক্তা ছিলেন, বা ভাববাদী শিক্ষা ব্যবস্থার একটু বৈশিষ্ট্য কি এই ধরনের। ঠিক তাই। এই দার্শনিক তত্ত্বগুলো অনেক সময় বেশ বিমূর্ত বা অ্যাবস্ট্র্যাক্ট মনে হতে পারে। বইটা কিভাবে এই ধারণাগুলোকে জীবন্ত করে তুলেছে? মহান শিক্ষাবিদদের চিন্তাভাবনা আর কাজের উদাহরণ দিয়ে। যখন আমরা দেখি স্বামী বিবেকানন্দ বলছেন মানুষ তৈরির শিক্ষার কথা, বা রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে প্রকৃতির কোলে এক মুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করছেন, তখন ওই দার্শনিক তত্ত্বগুলো আর শুধু বইয়ের পাতায় আটকে থাকে না। একদম। বইটিতে গান্ধীজির বুনিয়াদী শিক্ষা বা 3R এর পাশাপাশি 3H মানে হেড, হার্ট, হ্যান্ডের কথাও বলা হয়েছে, যেখানে তিনি কায়িক শ্রমের উপর জোর দিয়েছিলেন। আমি যখন রুশোর প্রকৃতির দিকে ফিরে চলো নীতির কথা পড়ি, আমার মাথায় আসে আজকের এই ডিজিটাল যুগে যেখানে বাচ্চারা স্ক্রিনেই বেশি সময় কাটায়, সেখানে এই ধারণাটা কি আদৌ সম্ভব, নাকি এটা শুধু একটা রোম্যান্টিক কল্পনা? এটা একটা দারুণ বিতর্ক। রুশো মনে করতেন সমাজ শিশুদের স্বাভাবিক বিকাশকে নষ্ট করে দেয়, তাই তাদের প্রকৃতির কাছে থেকে শিখতে দেওয়া উচিত। আজকের দিনে হয়তো আক্ষরিক অর্থে জঙ্গলে ফিরে যাওয়া সম্ভব নয়, কিন্তু এর মূল ভাবনাটা, অর্থাৎ শিশুকে কৃত্রিমতার চাপ থেকে মুক্ত রাখা, তার স্বাভাবিক কৌতূহলকে গুরুত্ব দেওয়া, আজও ততটাই প্রাসঙ্গিক। এর বিপরীতে তো জন ডিউইর এক্সপেরিমেন্ট স্কুল ছিল। হ্যাঁ,
এর ঠিক বিপরীতে জন ডুই শিকাগোতে তার এক্সপেরিমেন্ট স্কুল তৈরি করেছিলেন, যেখানে শিশুরা সমাজের ছোটখাটো সমস্যা সমাধান করার মাধ্যমে শিখত, যেমন একটা দোকান চালানো বা বাগান করা। দুটো পথ ভিন্ন হলেও লক্ষ্য কিন্তু একই, শিশুর স্বাভাবিক বিকাশ। শিক্ষার এক তীব্র সমালোচনা। ফ্রেইরি বলেছেন, আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাটা একটা ব্যাংকের মতো। এখানে শিক্ষার্থীদের একটা শূন্য ভাণ্ডার বা এমটি ভল্ট হিসেবে দেখা হয়। আর শিক্ষকরা এসে তথ্যের টাকা সেই ভাণ্ডারে জমা করে দিয়ে যান। একদম। পরীক্ষার সময় শিক্ষার্থীরা সেই জমানো টাকা উগরে দেয়। আমার নিজের স্কুল জীবনের কথা মনে পড়ছে। আমাদের ইতিহাস ক্লাসটা ছিল এই ব্যাংকিং শিক্ষার নিখুঁত উদাহরণ। মানে শিক্ষকরা আসতেন, নোটস দিতেন, আর আপনারা খাতায় টুকে নিতেন। হ্যাঁ, কোনো প্রশ্ন করার বা দ্বিমত পোষণ করার সুযোগই ছিল না। ফ্রেইরি এর বদলে সংলাপমূলক বা ডায়লগ শিক্ষার কথা বলেছেন, যেখানে শিক্ষক ও শিক্ষার্থী একসঙ্গে আলোচনার মাধ্যমে জ্ঞান তৈরি করে। এই সমস্ত আলোচনা আসলে একটা বড় পরিবর্তনের দিকেই ইঙ্গিত করছে, শিক্ষক কেন্দ্রিক ব্যবস্থা থেকে শিশু কেন্দ্রিক ব্যবস্থার দিকে যাওয়া। বইটিতে এই শিশু কেন্দ্রিক পদ্ধতিগুলো নিয়ে কেমন আলোচনা রয়েছে? এখানে ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন, মারিয়া মন্টেসরির পদ্ধতি এবং কিলপ্যাট্রিকের প্রজেক্ট মেথডের মতো কিছু যুগান্তকারী ধারণার কথা বলা হয়েছে। চলুন দুটো প্রধান ধারণা নিয়ে কথা বলি। একটি হলো ফ্রয়েবেলের খেলার মাধ্যমে শেখা। তার কিন্ডারগার্টেন কথার অর্থই হলো শিশুদের জন্য বাগান, যেখানে শিশুরা গাছের মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। তিনি কিছু বিশেষ খেলনা বা গিফট এবং অকুপেশনের কথা বলেছেন, যেগুলোর মাধ্যমে খেলতে খেলতে শিশুরা রং, আকার বা গণিতের ধারণা পেয়ে যায়। আর মারিয়া মন্তেসরির ডিডাক্টিক অ্যাপারেটাস, এই শব্দটা শুনতে বেশ কঠিন। হ্যাঁ, শব্দটা কঠিন, কিন্তু ধারণাটা খুব সহজ। এটা সাধারণ খেলনা নয়। ভাবুন এমন একটা পাজল বোর্ডের কথা, যেখানে বিভিন্ন আকারের কাঠের ব্লক আছে। শিশু যখন সঠিক আকারের ব্লককে সঠিক গর্তে বসানোর চেষ্টা করে, তখন সে নিজের ভুল থেকে নিজেই শেখে। তার আকার বা আয়তন নিয়ে একটা ধারণা তৈরি হয়ে যায়, কারো বলে দিতে হয় না। আচ্ছা, এই স্বশিক্ষণের উপকরণগুলোই হল ডিডাক্টিক অ্যাপারেটাস। ঠিক। এর জাদুটা হলো এখানে শিক্ষক নন, উপকরণগুলোই শিশুকে শেখায়। সব মিলিয়ে আলোচনাটা শোনার পর মনে হচ্ছে এই বইটি শুধু পরীক্ষার প্রস্তুতির জন্য নয়, বরং শিক্ষাকে নতুন চোখে দেখার জন্য খুব জরুরি। একজন শিক্ষার্থী বা পরীক্ষার্থীর জন্য এর একাডেমিক উপযোগিতা ঠিক কোথায়? বইটি শিক্ষাবিজ্ঞানের একটা সম্পূর্ণ প্যাকেজ। প্রথমত, এর ভাষা খুব সহজবোধ্য এবং গঠন খুব সুবিন্যস্ত। প্রতিটি অধ্যায় শেষে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পয়েন্ট আকারে তুলে ধরা হয়েছে এবং অনুশীলনী প্রশ্নও দেওয়া আছে, যা প্রস্তুতি যাচাই করতে সাহায্য করে। হ্যাঁ, দ্বিতীয়ত, এটি প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আধুনিক পাশ্চাত্য শিক্ষা চিন্তা পর্যন্ত সবকিছুকে এক জায়গায় এনেছে। এই তুলনামূলক আলোচনাটা অন্য অনেক বইতে পাওয়া যায় না। আর প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এর প্রাসঙ্গিকতা কেমন? নেট, সেট, এসএলএসটি বা সিইউটি এর মতো পরীক্ষায় ভারতীয় ও পাশ্চাত্য দর্শন এবং বিভিন্ন শিক্ষাবিদদের তত্ত্ব থেকে প্রচুর প্রশ্ন আসে। যেমন হয়তো প্রশ্ন এলো, কিলপ্যাট্রিকের প্রজেক্ট মেথড কোন দর্শনের ওপর ভিত্তি করে তৈরি? উত্তর হবে প্রয়োগবাদ। এই বইটা যেহেতু প্রতিটি তত্ত্বের পেছনের দর্শনটাকেও ব্যাখ্যা করে, তাই পরীক্ষার্থীদের জন্য ভিত্তিটা খুব মজবুত হয়। তার মানে পরীক্ষার আগের চূড়ান্ত প্রস্তুতির জন্য এটি এক কথায় অসাধারণ। একদম। আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন ভাবনার জন্য রেখে যাওয়া যেতে পারে। আমরা পাওলো ফ্রেইরির ব্যাংকিং শিক্ষার কথা শুনলাম, যেখানে শিক্ষার্থীদের একটা শূন্য ভাণ্ডার হিসেবে দেখা হয়। একবার যদি আমরা নিজেদের শিক্ষাগত অভিজ্ঞতাগুলোর দিকে ফিরে তাকাই, স্কুল, কলেজ বা কোচিং সেন্টারে, তাহলে আমাদের পড়াশোনার কত শতাংশ এই ব্যাংকিং মডেলের অধীনে ছিল আর কত শতাংশ সত্যিকারের সংলাপ ছিল? আর এই বইয়ে আলোচিত মহান শিক্ষাবিদদের ভাবনা থেকে প্রেরণা নিয়ে আমরা আমাদের শেখার বা শেখানোর পরিবেশে কিভাবে একটা ছোট্ট হলেও সংলাপমূলক পরিবর্তন আনতে পারি?